আজ ভোরবেলায় ফোনটা পেয়েই সোনাগাঁও ছুটলাম। হঠাৎই শুনলাম মামা বাবু নাকি গত হয়েছেন। এখানে আসার ইচ্ছে ছিল না, কিন্তু রথিন কাকা এত জোরাজুরি করলো। একই টাকা পয়সার টানাটানি চলছে, তারপর মামা বাবুর সঙ্গে বহুকাল যোগাযোগ নেই। কি আর করি, বাধ্য হয়ে আসতেই হলো। শ্মশানে রথিন কাকা একা বসে বসে কাঁদছেন। সারা জীবন মামা বাবুর পাশে ইনি ছিলেন শুনেছি। খারাপ লাগছে মানুষটার কথা ভেবে। এখনো তো চিতায় তুললো না, এদিকে রাত গড়িয়ে গেল। তোর এখানে আসাই উচিত হয়নি, এখন আবার এই আসার জন্য বিপদে না পড়ি। আমি তো আগেই বলেছিলাম এইসব মানুষের সঙ্গে না আসাই ভালো। এই লোকের যে এমন পরিণতি হবে এটাই জানা ছিল। এই চুপ চুপ, আর এইসব বিষয় এখন একটা কথা নয়, চিতায় উঠলেই মানে মানে কেটে পড়বো। লোকজনের কথা শুনে সন্দেহ হলো, ওনারা এইভাবে কথা বলছেন কেন। আমার তখনই চোখ গেল খাটিয়ার ওপরে শোয়ানো সাদা চাদরে ঢাকা মামা বাবুর দেহের দিকে। হাওয়ায় চাদরটা মুখ থেকে সরে গেছে, আর মামা বাবুর বিস্ফারিত চোখ দুটো দেখা যাচ্ছে। আমি চমকে তাকালাম তার দিকে, ওনার দু চোখ খোলা। রথিন কাকা দ্রুত চাদর দিয়ে মামা বাবুর মুখটা ঢেকে দিল। আমি জিজ্ঞেস করলাম, রথিন কাকা, মামা বাবুর হয়েছিলটা কি? আমার কথা শুনে রথিন কাকা কিছুই বললেন না। ওনার নীরবতা আমার মনে সন্দেহকে আরো বাড়িয়ে তুলল। মামা বাবুর দেহটা দ্রুত তোলা হলো চিতায়। সব যাত্রীরা হাতে গোনা যে কজন এসেছিল, ঘাট কাজ শেষ হতে না হতেই তারা ফিরে গেল। আমি হাত ঘড়িতে সময় দেখলাম, রাত তখনও বেশি হয়নি, এখনো ট্রেন ধরলে বাড়ি পৌঁছানো যাবে। বলছি, কাজকর্ম তো হলো, আমি আজ আসি রথিন কাকা। আবার 13 দিনের মাথায় না হয় আসবো, বুঝলে? কিন্তু তোমার যে যাওয়া হবে না ছোটদা বাবু। মানে কেন রথিন কাকা? উকিল বাবু যে তোমার জন্য অপেক্ষা করছেন, তুমি বড় এখনই বাড়িতে যাও, আরেকবার কথা বলে নাও। উকিল বাবু? বুঝলুম না, আমার জন্য উকিল বাবু কেন অপেক্ষা করছেন? সে আমি জানি না, যাও এখনই একবার বাড়ি যাও। মামা বাবুর বাড়ির দরজা দিয়ে ভিতরে ঢুকতেই পুরনো গ্র্যান্ডফাদার ক্লকটা আমাকে চমকে দিয়ে ঢং ঢং শব্দে বেজে উঠল। সিঁড়ি দিয়ে উঠতেই দেখতে পেলাম আধো অন্ধকারে বসে আছেন উকিল বাবু। নমস্কার, আমি কৌশিক বিশ্বাস। রথিন কাকা বললেন আপনি আমার জন্য অপেক্ষা করছেন। ও, আপনি এসে গেছেন। নমস্কার নমস্কার, অনেকটা দেরি হলো। হ্যাঁ, আসলে সব কাজ সেরে। হ্যাঁ, সে তো বটেই। কৌশিকবাবু, কাজের কথা আসা যাক। এই যে এই ফাইল আর দলিলগুলোতে একবার চোখ বুলিয়ে নিন, আর এই যে এখানে একটা সই করে দিন। আমি অবাক হয়ে কাগজপত্রে চোখ বোলালাম। এসব আইনি মারপ্যাচের লেখা আমি কিছুই বুঝতে পারি না, তাই জিজ্ঞেস করলাম, এখানে কি লেখা আছে উকিল বাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলে দিচ্ছি, আপনার মামা বাবু অর্থাৎ প্রমথোষ বড়ুয়ার 30 বিঘা জমি আজ থেকে উত্তরাধিকার আপনি। আমি চমকে উঠলাম। মামা বাবুর যে এত বিষয় সম্পত্তি ছিল আমি তো জানতামই না। উকিল বাবু, আপনি সত্যি কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, সত্যি। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার মামা বাবুর এত সম্পত্তি আমার জন্য রেখে গেছেন। হ্যাঁ, তবে সম্পত্তি যেমন আছে তার শঙ্কাও আছে। শঙ্কা? কিসের শঙ্কা? সেসব আমি জানি না, সে আপনি ক্রমশই টের পাবেন। উকিলবাবু উঠে পড়লেন। আমি বেশ কিছুক্ষণ থ হয়ে বসে রইলুম।
এইবার আপনি নিশ্চিন্তে থাকুন দাদা বাবু, আর আপনারে কোথাও যেতে হবে নি। এই বাড়িতে সুখে শান্তিতে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবেন। রথিন কাকা কখন যেন ঘরের ভিতরে এসে দাঁড়িয়েছে, ওর এক হাতে ধরা বড় থালায় খাবার ঢাকা দেওয়া। আমি ভেবেছিলাম আজ না হলেও কাল সকালের ট্রেনেই কলকাতা ফিরে যাব, ওখানে বিস্তর কাজ। আচ্ছা রথিন কাকা, তাহলে এক কাজ করি, কাল একবার কলকাতায় গিয়ে ঝট করে সব কাজ সেরে ফিরে আসি। সে কি কথা, এখানে এত ধন সম্পত্তি ফেলে আপনি কলকাতায় ফিরে যাবেন? এখন তো এসব রক্ষা করার দায়িত্ব আপনাকেই নিতে হবে দাদা বাবু। কর্তা বাবু আপনারই উত্তরাধিকার করে গেছেন, আপনার আর ফিরে যাওয়া হবে না ওখানে। এই নিন, আপনার মনের মতো লুচি, আলুর দম আর পায়েস বানিয়ে এনেছি, খেয়ে ওপরে গিয়ে বিশ্রাম নিন। কাল সকালে আশপাশে জমি জায়গা সব ঘুরিয়ে দেখাবো আপনারে। অমন ক্ষেত ভরা ধান, টাটকা সবজি, পুকুরের মাছ দেখলে আপনার মন একেবারে চাঙ্গা হয়ে যাবে। রথিন কাকা চলে গেল। সারাদিনের ধকলের পরে আর বিশেষ খেতে ইচ্ছে করলো না। বেঁচে যাওয়া খাবারগুলোকে নিচে নদীর ধারে দিয়ে আসি, কোনো না কোনো সারমেও ঠিক খেয়ে নেবে। পাড়া গাঁ, এমনিতেই রাত বাড়লে নির্জন। নদীর ধারে ঝোপে থোকায় থোকায় জোনাকি জ্বলছে, সঙ্গে ঝিঝি পোকার ডাক। নিজের অজান্তেই গাটা ছমছম করে উঠল। খাবারটা নদীর ধারে ঝাঁকড়া শেওড়া গাছের নিচে নামিয়ে রাখতেই আমার শরীরটা যেন কেমন করে উঠল। মনে হলো এখানে কেউ বা কাদের অস্তিত্ব যেন আমি টের পাচ্ছি। ঠিক তাই, ঝোপের মধ্যে তাকাতেই দেখতে পেলাম জ্বলন্ত দুটো চোখ। আমার সারা শরীরে শিহরণ খেলে গেল। আমি ছুটতে বাড়ির দিকে পালাতে চাইলাম, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি যেন আমায় টেনে ধরল পিছন থেকে। আমি ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে দেখি শেওড়া গাছের নিচে ঝোপ থেকে বের হয়ে এসেছে একটা লম্বা পাশব হাত। সেই হাতের মাথায় ধারালো নখ বসে যাচ্ছে আমার পায়ের মাংসপেশিতে। সঙ্গে আরো কয়েকটা পৈশাচিক হাত যেন মাটি ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে, খামচে ধরতে চাইছে আমার পাটা। প্রচন্ড যন্ত্রণায় আমি চিৎকার করে উঠলাম, এই কে 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 ছেড়ে দাও। সেই হাতের উৎস কোথায় বুঝলাম না। ক্রমশই একাধিক হাত মাটি ফুঁড়ে বেরিয়ে এলো আমাকে ধরার জন্যে। সেই হাতগুলো ধীরে ধীরে শরীর বেয়ে উঠে আসছে। আমি পালিয়ে যেতে গিয়েও পারলাম না। প্রাণভয় আমার গলা চিরে আর্তনাদ বের হয়ে এলো, আমায় ছেড়ে দাও, আমায় যেতে দাও, যেতে দাও আমায়। তখনই ঝোপের মধ্যে থেকে কারা যেন কোরাসে চেঁচিয়ে উঠল, উদ্ধার কর, উদ্ধার কর আমাদের, উদ্ধার কর। যদি বাঁচতে চান নৌকায় উঠে আসুন, শিগগির উঠে আসুন। দেখতে পেলাম নদীর ধারে একটা নৌকা বাঁধা, সেখানে একজন মাঝি বসে হাতছানি দিয়ে আমায় ডাকছে। আমি অসহায় ভাবে বললাম, এই হাতগুলো যে আমায় কিছুতেই ছাড়ছে না। চেষ্টা করুন, যেভাবেই হোক নৌকায় উঠে আসুন, নয়তো আপনার সমূহ বিপদ। আমি কোনো মতে নিজের শরীরটাকে ওই বিকৃত হাতগুলোর থেকে হ্যাঁচকা টানে সরিয়ে ছুটতে শুরু করলাম। রুদ্ধশ্বাসে ছুটছি, ছুটতে ছুটতে শুনতে পাচ্ছি সেই অমানসিক আর্তনাদ। সেই দেহহীন হাতগুলো মাটি ফুঁড়ে ওপরে আসতে চাইছে। ঘাটের কাছে একটা নৌকা বাঁধা ছিল। আমি সেই নৌকায় উঠে বসতেই লোকটা নৌকা ছেড়ে দিল। আমাকে বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু কি আপনি? আমি বিভৎস হাতগুলো কারা ছিল? ধন্যবাদ দেবেন না, একজন বিপদে পড়েছে তাকে আমি উদ্ধার করব না? তাহলে আর আমার মানব জন্ম কেন? আমি জানতাম আপনি বিপদে পড়বেন। আপনি জানতেন? কিভাবে? এই বাড়িতে যারা প্রমোতোষ বড়ুয়া বাবু আর তার সাকরেদ রথিনের কাছে এসেছে, তারা সবাই বিপদে পড়েছে। আর আপনার বিপদ তো আরো বড়। আপনাকে ওরা ওই সম্পত্তির উত্তরাধিকার করতে চেয়েছে।
আপনার বাঁচা মুশকিল মশাই। আমি কিছু বুঝতে পারছি না, আপনি দয়া করে একটু খুলে বলবেন। বলছি মশাই, বলছি, সব বলছি। ওই প্রমথোষ বড়ুয়া তন্ত্র সাধনা করতেন, প্রেততন্ত্র। উনি দাবি করতেন তার বিদ্যার দ্বারা তিনি মানুষদের সব সমস্যার সমাধান করতে পারেন। জীবন মানেই তো সমস্যা, তাই মানুষজন নাজেহাল হয়ে তার কাছে যেত, ফলও পেত। কিন্তু সব দানেরই একটা প্রতিদান থাকে যে, এক্ষেত্রে সেই প্রতিদান ছিল ভয়াবহ। উনি মানুষের প্রিয় কোনো জিনিস উৎসর্গ করতে বলতেন। এইভাবে এই গায়ের সকল মানুষ সর্বশান্ত হয়েছে। কত মানুষ গোপনে হারিয়ে গেছে কেউ জানে না, কিন্তু আমি জানি ওরা হারিয়ে যায়নি। ওদেরকে ওই মাটির ভিতরে চাপা দিয়ে রেখেছে রথির নিচে, ওই যে শেওড়া গাছের নিচটায়। আমি স্তব্ধ হয়ে গেলাম। এসব কি শুনছি আমি এসব শুনেছিলাম যে মামা বাবু নাকি তন্ত্র সাধনা করতেন, কিন্তু এইসব যে আমি কিছুই জানতাম না। আমার চেনা পরিচিত মানুষটারই পৈশাচিক অবতরণ আমার একদমই বিশ্বাস হলো না। মাঝিকে জিজ্ঞেস করলাম, আপনি এত কিছু জানলেন কি করে? কে আপনি? আর আমার বিপদ, এই কথা কেন বলছেন? বিশ্বাস করা কঠিন জানি, আমারও বিশ্বাস হয়নি। আমি হলাম পরাণ মাঝি। কয়েক মাস আগে বিশেষ এক কাজের জন্য সদর গেছিলাম। ফিরে এসে দেখি আমার সারা ঘর ফাঁকা, কেউ নেই। কত খুঁজলাম ওদের, কাউরে পেলাম না। তারপর খুঁজতে খুঁজতে শেষে এইসব ঘটনা জানতে পারি। এই গায়ে অনেকের ক্ষতি করেছে ওনারা। আপনি ওই বাড়িতে আর ফিরে যাবেন না। এবার আমি কি করব? আমি এখান থেকে এই খেয়া নিয়ে পাশের গাঁয়ে যাচ্ছি। আপনি নেমে স্টেশনে ট্রেন ধরতে পারেন। কি করব বলুন তো? আমার যে উভয় সংকট, ভেবেছিলাম আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আর আমার ওইসবে আর কোনো লোভ নেই। আমি এখন মুক্তি চাই। কিন্তু আপনার যে মুক্তি নেই দাদা বাবু। গলার স্বর শুনে আমি চমকে ফিরে চাইলুম। নৌকায় পরাণ মাঝি আর বসে নেই, বদলে বসে আছে রথিন কাকা। কি করলে তুমি রথিন কাকা? কি করলে? ওর কি দোষ ছিল? ও আপনারে নিয়ে পালিয়ে যাচ্ছিল। কর্তা বাবুর উত্তরস্বরে আপনি। এ গাঁ ছেড়ে যে আপনার যাওয়া হবে না। আমি আর কিছুতে ওই বাড়িতে ফিরে যাব না। তুমি শত চেষ্টা করলেও পারবে না আমায় ওই বাড়িতে নিয়ে যেতে। আমি সব সত্যি জেনে গেছি। আমি কলকাতায় ফিরেই পুলিশে জানাবো। আপনি আর কোনোদিন কলকাতায় ফিরতে পারবেন না দাদা বাবু। আপনার যে অনেক দায়িত্ব পালন করতে হবে যে। আমি দেখতে পেলাম রথিন কাকার চোখ দুটো অন্ধকারে ধক করে জ্বলে উঠল। তারপর উঠে এসে আমাকে একটা মোটা দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললো। আমি প্রাণপণে চিৎকার করলাম, আমায় ছাড়ো, আমায় ছাড়ো। আমি কিছুতেই ফিরে যাব না, কিছুতেই না। আপনারে যে যেতেই হবে। অশরীরী দলে নাম লেখাতে হবে আপনারে। দাঁড়ান কর্তা বাবু আসলে আপনার জেদ কোথায় থাকে আমিও দেখবো। রথিন কাকা, ভালো হবে না বলে দিচ্ছি। আমায় ছাড়ো, আমায় ছাড়ো। আমি কর্তা বাবুর আদেশ পালন করছি মাত্র। উনি আসলে বুঝতে পারবেন। বেশি চালাকি। রথিন কাকার সঙ্গে থাকা ঝোলা থেকে কতগুলো পোকা বেরিয়ে এলো। তারপর আকাশের দিকে চেয়ে অবাধ্য ভাষায় কি সব মন্ত্রোচ্চারণ করতে লাগলেন তিনি। রথিন কাকার এই বিভৎস স্বরূপ আমি এর আগে কোনো দিন দেখিনি। চারদিকের বাতাস থম মেরে গেল, নদীর জলে ঢেউ উঠল, নৌকাটা দুলে উঠল বিপজ্জনক ভাবে। এক গুরুগম্ভীর কণ্ঠস্বর যেন আমি শুনতে পেলাম। তোর এত বড় সাহস কি করে হয়? তুই আমার উত্তরসূরির গায়ে হাত দিস? আমি তো তোকে সেই ক্ষমতা দিইনি। এত সাহস তোর? আমি অবাক হয়ে দেখলাম মামা দাদু অশরীরী চেহারায় দাঁড়িয়ে আছে আমাদের সামনে, আর রথিন কাকার সেই স্থির হয়ে থাকা দেহটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে নদীর ভিতর।
আমি জীবদ্দশায় অনেক পাপ করেছি, আমি জানি অনেক লোকের ক্ষতি করেছি আমি, কিন্তু যখন নিজের লোক বিপদের মুখে পড়ে তখন ক্ষতির মূল্যটা বোঝা যায়। আজ আমি বুঝেছি নিজের লোক হারানোর যন্ত্রণা কতটা। আর নয়, আমার কৃত পাপের কোনো প্রায়শ্চিত্ত হবে না, তাই মরেও আমি শান্তি পাইনি। আজ থেকে আর কোনো খারাপ কাজ নয়। কৌশিক, তুমি ফিরে যাও বাবা, নিজের জীবন স্বচ্ছভাবে কাটিও, কোনোদিন কারো ক্ষতি করো না। যাও, ফিরে যাও। আমার হাতের পায়ের শক্ত বাঁধন আপনা থেকেই খুলে গেল। আমি সময় নষ্ট না করে ঝাঁপিয়ে পড়লাম জলে। কোনো মতে পাড়ে উঠে পিছনে তাকিয়ে দেখি মামাবাবু তাকিয়ে আছেন আমার দিকে। ওনার সেই স্নেহময় বেদনাতুর দৃষ্টি আমি কোনো দিন ভুলব না। আমি শুনতে পেলাম উনি বলছেন, মনে রেখো কৌশিক, কারো ক্ষতিতে নিজের কোনোদিন ভালো হয় না। ভালো থেকো। আমি মনে মনে বললাম, মনে থাকবে মামাবাবু, মনে থাকবে আপনার কথা।